বাংলার সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান আজকে যাব আমার গন্তব্যস্থল। আমাদের যে বন্দে মাতরম যে গানটি আছে, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, রবীন্দ্রনাথ ঠাকুর নিজের কণ্ঠে গিয়েছিলেন প্রথম। তো সেই বন্দে মাতরম গানটি লিখেছিলেন কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এখানে এসে একটা খারাপ খবর, এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মানে যে সংগ্রহশালা আছে, দেখতে পাচ্ছ আমি পিছনটাতেই দাঁড়িয়ে আছি, এখানে ভিডিও বানাতে গেলে নাকি একটা চার্জ নিচ্ছে 1000 বা 2000 এরকম, আবার ফর্ম ফিল আপ করতে হবে, আধার কার্ডের জেরক্স, এরকম অনেক হ্যান ত্যান। বল না, আমার সেরকম চ্যানেলে কোনো ইনকাম নেই, আমি 1-2000 টাকা দিয়ে আমি এখানে ভিডিও করতে যাবো কেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন 19 শতকের বিশিষ্ট বাঙালি উপন্যাসিক। বাংলা গদ্য ও উপন্যাসের বিকাশে তার অসীম অবদানের জন্যে তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমরত্ব লাভ করেছেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 11 বছর বয়সে নারায়ণপুর গ্রামের মোহিনী দেবী নামক এক পঞ্চম বর্ষীয়া বালিকার সাথে তার প্রথম বিবাহ করেন। কিন্তু দুর্ভাগ্যবশত 1859 সালে তার প্রথম স্ত্রী মারা যান। 18 এপ্রিল 1894 সালে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বহুমূত্র রোগে আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে চলে যান। তবে তার রচনাশৈলীর মাধ্যমে তিনি আজও আমাদের মধ্যে অমর হয়ে আছেন। কিভাবে তোমরা আসবে এখানে সবকিছু ডিটেলসে বিস্তারিত আলোচনা করব। ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু, তোমরা দেখছো ডিএম হাউস উৎসব। এখানে রিলস নয়, রিয়েল স্টোরি দেখানো হয়। তো চলো আজকের ভিডিওটা শুরু করছি। তো হ্যালো বন্ধুরা, এইমাত্র নৈহাটিতে নামলাম। এই যে দেখতে পাচ্ছ লঞ্চ, এইমাত্র লঞ্চ থেকে নৈহাটিতে নামলাম। তো এখানে যখন এসেইছি একবার বড় মাকে প্রণাম করে যাব। তো বড় মাকে প্রণাম করে এখান থেকে আমাকে আবার যেতে হবে নৈহাটি স্টেশন। নৈহাটি স্টেশন থেকে আবার কাঁঠালপাড়া গ্রাম, ওটা টোটো না হলে অটোয় করে যাব। তো চলো বেশি কথা বাড়াবো না, অলরেডি 11টা 11:30 বাজতে চললো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন 19 শতকের বিশিষ্ট বাঙালি উপন্যাসিক। বাংলা গদ্য ও উপন্যাসের বিকাশে তার অসীম অবদানের জন্যে তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমরত্ব লাভ করেছেন। তাকে সাধারণত প্রথম আধুনিক বাংলা উপন্যাসিক হিসেবে গণ্য করা হয়। 1838 সালের 26শে জুন বর্তমান উত্তর 24 পরগনা জেলার নৈহাটি শহরের নিকটস্থ কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 5 বছর বয়সে কুলপুরোহিত বিশ্বম্ভর ভট্টাচার্যের কাছে বঙ্কিমচন্দ্রের হাতেখড়ি হয়। শিশু বয়সেই তার অসামান্য মেধার পরিচয় পাওয়া যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 11 বছর বয়সে নারায়ণপুর গ্রামের মোহিনী দেবী নামক এক পঞ্চম বর্ষীয়া বালিকার সাথে তার প্রথম বিবাহ করেন। কিন্তু দুর্ভাগ্যবশত 1859 সালে তার প্রথম স্ত্রী মারা যান। এরপর 1860 সালে হালি শহরের বিখ্যাত চৌধুরী পরিবারের কন্যা রাজলক্ষ্মী দেবীর সঙ্গে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিয়ে হয়। ভারতের নবজাগরণের অন্যতম মুখ হিসেবেই তিনি অধিক প্রখ্যাত। তবে গীতার ব্যাখ্যাদাতা হিসাবে, সাহিত্য সমালোচক হিসেবেও তিনি বিশেষ খ্যাতিমান। তিনি জীবিকা সূত্রে ব্রিটিশ রাজ্যের কর্মকর্তা ছিলেন। তিনি বাংলা ভাষার আদি সাহিত্যপত্র বঙ্গদর্শনের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। তিনি ছদ্মনাম হিসেবে কমলাকান্ত নামটি বেছে নিয়েছিলেন। তাকে বাংলা উপন্যাসের জনক বলা হয়। এছাড়াও তিনি বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট হিসেবে পরিচিত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শৈশববেলা থেকেই পড়াশোনার দিক থেকে প্রচণ্ড মেধাবী ছিলেন। তিনি মাত্র একদিনের মধ্যেই
বাংলা বর্ণমালা আয়ত্ত করে ফেলেছিলেন। তার প্রাথমিক শিক্ষা কাঁঠালপাড়া গ্রামে শুরু হলেও তা সেখানে সম্পূর্ণ হয়নি। তিনি কাঁঠালপাড়া গ্রামে 8-10 মাস পড়াশোনা করার পর বাবা যাদবচন্দ্র চট্টোপাধ্যায়ের সাথে মেদিনীপুরে চলে আসেন এবং মেদিনীপুরেই তিনি তার প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। এখানে তিনি ইংরেজি মাধ্যমে শিক্ষা গ্রহণ করেন। মেদিনীপুরে 5 বছর ইংরেজি মাধ্যমে শিক্ষা গ্রহণ করার পর তিনি কাঁঠালপাড়ায় ফিরে আসেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সাহিত্য সম্রাট বলার পেছনে মূল কারণ হলো তার উপন্যাস। তার লেখা প্রথম বাংলা উপন্যাস দুর্গেশনন্দিনী বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হয়ে ওঠে। তিনি এই উপন্যাস মাত্র 24 থেকে 26 বছর বয়সে লিখেছিলেন। তিনি মোট 15টি উপন্যাস লিখেছিলেন, যার মধ্যে একটি ইংরেজি ভাষার উপন্যাসও ছিল। তার রচনাশৈলী এতটাই ভালো ছিল যে তিনি বর্তমানে তার স্মরণে পশ্চিমবঙ্গ সরকার বঙ্কিম পুরস্কার নামক একটি পুরস্কার বাংলা কথা সাহিত্যিকদের দিয়ে থাকে। এপ্রিল 1894 সালে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বহুমূত্র রোগে আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে চলে যান। তবে তার রচনাশৈলীর মাধ্যমে তিনি আজও আমাদের মধ্যে অমর হয়ে আছেন। তো এখানে এসে একটা খারাপ খবর, এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মানে যে সংগ্রহশালা আছে, দেখতে পাচ্ছ আমি পিছনটাতেই দাঁড়িয়ে আছি, এখানে ভিডিও বানাতে গেলে নাকি একটা চার্জ নিচ্ছে 1000 বা 2000 এরকম, আবার ফর্ম ফিল আপ করতে হবে, আধার কার্ডের জেরক্স, এরকম অনেক হ্যান ত্যান বললো। তো আমি বললাম এই নিয়মটা কেন এখানে? আমি তো বিদ্যাসাগরের বাড়ি গেছি আমাদের মেদিনীপুর জেলায়, ক্ষুদিরামের বাড়ি গেছি, আরও মনীষীদের বাড়ি গেছি, তো সেখানে তো নিয়মটা নেই। বললো এটা গভর্নমেন্ট থেকে এরকম নিয়ম করে দিয়েছে, টাকা লাগবে। তো আজকে এটা আবার বন্ধও আছে। তো বন্ধুরা একটা জিনিস খুবই খারাপ লাগলো যে মানে ভিডিও বানানোর জন্য নাকি এরকম নিয়ম করে দেওয়া হয়েছে। এটা অ্যাকচুয়ালি কি বলতো, এগুলো এই নিয়মগুলো খুবই খারাপ। আর এইভাবে টাকা চার্জ করাটাও, মানে ইউটিউবারদের কাছ থেকে টাকা চার্জ করাটাও আমার মনে হয় এগুলো অন্যায়। কারণ আমরা যেসব কাজগুলো করি, এবার দেখো কারো চ্যানেলে টাকা আসছে, সে হয়তো টাকা দিয়ে দিতে পারবে, কিন্তু যাদের চ্যানেলে মানে টাকা ইনকাম নেই, তারা এত টাকা দিয়ে ভিডিও কিভাবে করবে? এটাই হচ্ছে বলার। আর বিশেষ কিছু বলার নেই, কারণ আমার সেরকম চ্যানেলে কোনো ইনকাম নেই। আমি 1-2 হাজার টাকা দিয়ে আমি এখানে ভিডিও করতে যাবো কেন? আমার চ্যানেল থেকে কোনো ইনকাম নেই। কম চার্জ 100 টাকা 50 টাকা ঠিক আছে, কিন্তু বলছে 500, 1000, 2000 এরকম ওরা চার্জ করবে বলছে। তো এগুলো খুবই ভালো লাগলো না, ব্যাপারটা খুবই খারাপ লাগলো। তো এগুলো বন্ধ হওয়া উচিত বলে আমার মনে হয়। তো বন্ধুরা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থানে সেইভাবে তোমাদেরকে কিছু দেখাতে পারলাম না, কারণ আমার অত টাকা দিয়ে ভিডিও করার মতো অবস্থা নেই। আমি ইউটিউব থেকে কোনো ইনকাম পাই না, তো যার জন্য আমি এটা তোমাদেরকে দেখাতে পারলাম না। স্বাভাবিকভাবে আজকে সোমবার, রাস পূর্ণিমার জন্য সরকারি ছুটি আছে, সেই জন্য গ্রন্থাগার বন্ধ আছে। এমনিতেও আমাকে ঘুরে যেতে হতো, কিন্তু এই ব্যাপারটা খুবই খারাপ লাগলো। এটা শুধু ইউটিউবারদের জন্যই আমার মনে হয়, যারা ভিডিও বানায় তাদের জন্যই। তো তোমরা যদি স্বাভাবিক আসো তাহলে অবশ্যই মনে হয় চার্জ করবে না। তো বন্ধুরা চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।